প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আর্থিক বিবরণী টপ 10 সিকিউর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের তৃতীয় সৃজনশীলটা আমরা করব। তো আজকে আমরা করব সর্বশেষ ভিডিওতে বা সর্বশেষ যে ক্লাসটি করেছি সেটি হচ্ছে আমরা রাজশাহী বোর্ড 1 করেছি এবং আজকে আমরা করব রাজশাহী বোর্ড 2 নম্বর অঙ্কটা। ওকে, সো প্রথম আমাদের যথারীতি যে কাজ সেটি করব, সেটি হচ্ছে আমরা আমরা হচ্ছে যথারীতি আমাদের যে আমরা এটা পড়বো। প্রথমে বলা আছে অনুমোদিত মূলধন এত টাকা। অনুমোদিত মূলধন কত টাকা? অনুমোদিত মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা। অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের এতটি শেয়ার। তো এটা হচ্ছে অনুমোদিত শেয়ার সংখ্যা এবং প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য এটি হচ্ছে একটি প্রারম্ভিক মজুত পণ্য একটি কি হিসাব? প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটি ব্যয় হিসাব। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটি কি হিসাব? ব্যয় হিসাব। কারণ কেমন দেখা যাচ্ছে? প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটি ব্যয় হিসাব। প্রারম্ভিক মজুত পণ্য একটি ব্যয় হিসাব। পণ্য ক্রয় ও বিক্রয়। পণ্য ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব, বিক্রয় হচ্ছে একটি কি হিসাব? আয় হিসাব। এটি হচ্ছে ক্রয়, ক্রয় হচ্ছে একটি ব্যয়, আর এটি হচ্ছে বিক্রয়, বিক্রয় হচ্ছে একটি কি হিসাব? ক্রয় হচ্ছে একটি ব্যয়, বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। পণ্য ফেরত। পণ্য ফেরত, ক্রয় হচ্ছে এটি, এটা যদি ক্রয় হয় এটা হচ্ছে ক্রয় ফেরত। সো এটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ডেবিট পাশে এবং ক্রয় ফেরত ক্রেডিট পাশে। আর এই 5,000 টাকা হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ক্রেডিট পাশে এবং ফেরত হচ্ছে ডেবিট পাশে। তো ফেরতটা এটা হচ্ছে রেওয়া মিলের মধ্যে এক ধরনের সমন্বয়। আমরা এটার সাথে দাগ দিব, ক্রয় থেকে বিয়োগ করতে হবে ক্রয় ফেরত এবং বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করতে হবে। সো রেওয়া মিলের মধ্যে যদি ফেরত থাকে তাহলে সেটা কি করবে? একটা দাগ দেবা। দাগ দেবার কারণ হচ্ছে যেন কাটাকাটি না হয়, এর জন্য ক্রয়ের সাথে বিয়োগ যাবে একবার, বিক্রয়ের সাথে একবার বিয়োগ যাবে। ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ দিতে হবে। কেমন? আচ্ছা, তাহলে পণ্য আনয়ন খরচ। পণ্য আনয়ন খরচ হচ্ছে একটি ব্যয় হিসাব, প্রত্যক্ষ খরচ। এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যাবে। ঋণপত্রের সুদ। ঋণের সুদ, ঋণ হচ্ছে একটি দীর্ঘমেয়াদী দায় হিসাব এবং এই দায়ের উপরে যে সুদ ধার্য করা সেটা হচ্ছে একটি ব্যয় হিসাব, যেটা আমাদেরকে পরিশোধ করতে হয়। তাহলে ঋণের সুদ হচ্ছে একটি ব্যয় হিসাব। কেমন ব্যয় হিসাব? এটি হচ্ছে একটি পরিচালন ব্যয়। আচ্ছা, এরপরে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ একটি কি হিসাব? ব্যয় হিসাব। কেমন ব্যয়? পরিচালন ব্যয়। অনাদায়ী পাওনা, এটি একটি ব্যয় হিসাব। কেমন ব্যয়? পরিচালন ব্যয়। শেয়ার মূলধন 32,000 শেয়ার। 32,000 শেয়ার। আচ্ছা, প্রত্যেকটি শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। শেয়ার সংখ্যা ইনটু শেয়ারের ফেস ভ্যালু গুণ দিলে শেয়ার মূলধন হচ্ছে কত টাকা? 3,20,000 টাকা। সো শেয়ার মূলধন হচ্ছে একটি কেমন কার অংশ? শেয়ার মূলধন হচ্ছে একটি মালিকানা সত্ত্বের গুরুত্বপূর্ণ প্রধান অংশ। 10% ঋণপত্র। ঋণপত্র কি বলতো? ঋণপত্র হচ্ছে একটি দীর্ঘমেয়াদী দায় হিসাব। ঋণপত্র একটি কি হিসাব? দীর্ঘমেয়াদী দায় হিসাব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যন্ত্রপাতি। আচ্ছা, আমরা আমাদের অঙ্কে কি কি করতে বলছে দেখো তো। ঋণপত্রের সুদের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয় এবং হচ্ছে নেট মুনাফা, অর্থাৎ আয় বিবরণীর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। আচ্ছা, আমরা প্রথমে একটা কাজ করি।
আমরা ছকগুলো এঁকে ফেলি, তাহলে ওয়ার্কিংস করতে আমাদের সুবিধা হবে। হচ্ছে ক, বিবরণ টাকা টাকা টাকা। আমাদের কি করতে বলছে? কতে আমাদের ঋণের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। ঋণপত্রের সুদ, ঋণপত্রের সুদ নির্ণয় করতে বলেছে। খ নাম্বার আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। বিশদ আয় বিবরণী আংশিক। এটা হলো গ নাম্বার। গ নাম্বারে আমাদের কি নির্ণয় করতে বলছে? নিট মুনাফা, তার মানে এটা আয় বিবরণীর আংশিক। বিশদ আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক। ওকে, আমরা চলে যাই যেখানে ছিলাম। আমরা পড়েছিলাম 10% ঋণপত্র। আচ্ছা, 10% ঋণপত্র এটা হচ্ছে একটি কি হিসাব? 10% ঋণপত্র এটা হচ্ছে একটি দায় হিসাব। তো ঋণের সুদ কি? একটা পরিচালন ব্যয়। তাহলে ঋণ কত টাকা? 3,20,000 টাকা। 3,20,000 টাকা, যার উপরে 10% ঋণপত্র। আচ্ছা, আমাদের ক নম্বরে কি নির্ণয় করতে বলছে? দেখো তো, ক নম্বরে বলছে ঋণপত্রের সুদ নির্ণয় করো। তাহলে 10% 10% ঋণ পত্র। তাহলে 10% ঋণপত্র, 10% ঋণপত্র 3,20,000 টাকা। 3 লক্ষ কত টাকা? 20,000 টাকা। 3,20,000 টাকা ইন্টু 10%। তাহলে 10% ঋণপত্র 3,20,000 টাকা, যার 10% করলে হবে বাৎসরিক সুদ, টোটাল মোট সুদ। তাহলে 10% করলে কত হবে? 10% করলে হবে 3,20,000 টাকা, 32,000 টাকা। কত হবে? 32,000 টাকা। তাহলে দেখো, টোটাল লোন করেছিল 3,20,000 টাকা, 10% সুদ দিতে হবে। তাহলে বাৎসরিক সুদ দিতে হবে কত? মানে কত টাকা বাৎসরিক সুদ দিতে হবে? 32,000 টাকা বাৎসরিক সুদ দিতে হবে। এই 32,000 টাকা থেকে দেখো
অলরেডি অঙ্কে বলা আছে ঋণের সুদ, এই যে ঋণের সুদ অলরেডি প্রদান করেছে কত টাকা, 5,000 টাকা প্রদান করেছে। ওকে, তাহলে 5,000 টাকা কি প্রদান করেছে, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। তাহলে ঋণ করছে 3,20,000 টাকা, বাৎসরিক সুদ হচ্ছে কত পার্সেন্ট, 10%। তাহলে ঋণের ঋণের সুদ কত টাকা হবে, 32,000 টাকা। তাহলে ঋণের সুদ কত টাকা হবে, 32,000 টাকা। এখন প্রশ্নে বলছি কি ঋণের প্রদেয় সুদের পরিমাণ কত, ঋণ প্রশ্নে কি বলছে, ঋণ পত্রের প্রদেয় সুদ, বলো প্রদেয় মানে হচ্ছে বকেয়া, প্রদেয় সুদ মানে কি, বকেয়া সুদের পরিমাণ কত টাকা। আচ্ছা এটা আচ্ছা আমাদের মূলধন কত টাকা, মূলধন হচ্ছে আমাদের মূলধন হলো, দেখো আমাদের মূলধন হচ্ছে আমাদের মূলধন হচ্ছে 3,20,000 টাকা, আর আমাদের ঋণপত্র হচ্ছে 80,000 টাকা। ঋণপত্র কত টাকা, 80,000 টাকা। তাহলে আমাদের এখানে ঋণপত্র, আমরা এটা ভুল লিখেছি, 32,000 না, আসলে এখানে যখন লাইট পড়ে এখানে বোর্ডে ঠিক মতো দেখা যায় না, এটা অনেকটা মাঝামাঝি সমস্যাটা। দেখো 80,000 এর 10% করলে কত হবে, 8,000 টাকা। তাহলে বাৎসরিক সুদ দিতে হবে, ঋণপত্রের উপর সুদ দিতে হবে কত টাকা, 8,000 টাকা। এখন অঙ্কে অলরেডি দিয়ে দিয়েছে 5,000 টাকা, অঙ্কে বলেছি কি এই 8,000 টাকা থেকে 5,000 টাকা ঋণের সুদ প্রদান করা হয়েছে। এখন ভাই আপনি কিভাবে বুঝলেন এই 5,000 টাকা সুদ প্রদান করেছে, মনে রাখবা, খাতায় সুন্দর করে নোট করে রাখবা, রেওয়া মিলের মধ্যে যে ঋণের সুদ দেয়া থাকবে আলাদা করে বলা থাকবে ঋণের সুদ এত টাকা, অর্থাৎ এটা দ্বারা মিন করিয়েছে যে এই সুদটা অলরেডি পেমেন্ট করা হয়েছে। তাহলে ঋণের সুদ প্রশ্নে রেওয়া মিলে বলা ছিল 5,000 টাকা, এই 5,000 টাকা দ্বারা বোঝাচ্ছে ঋণের সুদ অলরেডি কত টাকা প্রদান করা হয়েছে বলতো, 5,000 টাকা প্রদান করা হয়েছে। আচ্ছা তাহলে আমি একটু সামারি করে এইভাবে বলি, দেখো পার্সেন্টেজ দ্বারা যখন সুদ নির্ণয় করা হয়, যে সুদটা হয় এটা হচ্ছে মোট সুদ। বলো পার্সেন্টেজ দ্বারা যে সুদ নির্ণয় করা হবে এটা সর্বদা কি বলতো, মোট সুদ। 8,000 টাকা মোট সুদ, এটা হচ্ছিল মোট সুদ বা সুদ বাবদ মোট ব্যয়, এটা যায় হচ্ছে অপরিচালন ব্যয়। এখন এই 8,000 টাকা আমাকে টোটাল সুদ বাবদ দিতে হবে, তার মধ্যে রেয়া মিলে বলা আছে কত টাকা, রেয়া মিলে বলা আছে 5,000 টাকা। তার মানে রেয়া মিলে যে সুদের কথা বলা আছে সেটা অলরেডি পেইড করা হয়েছে বা পেমেন্ট করা হয়েছে। তাহলে 5,000 টাকা যদি পেমেন্ট করা হয়, টোটাল সুদ বাবদ খরচ কত টাকা, 8,000 টাকা। তাহলে আর বকেয়া আছে কত টাকা বলতো, অর্থাৎ বকেয়া আছে 3,000 টাকা। তাহলে 8,000 টাকা মোট সুদ, তার মধ্যে 5,000 টাকা পেমেন্ট করা হয়েছে। তাহলে ঋণের বকেয়া সুদ কত টাকা বলতো, ঋণের বকেয়া সুদ হচ্ছে, আমরা এইভাবে লিখব হচ্ছে এখানে ক নাম্বারের জন্য আমরা লিখব রেওয়া মিলের ঋণের সুদ, ঋণের সুদ হচ্ছে 80,000 ইন্টু 10%, তাহলে কত টাকা বলতো, 8,000 টাকা। তার মধ্যে থেকে অলরেডি ঋণের সুদ প্রদান করা হয়েছে, রেওয়া মিলে যেটা দেয়া আছে ঋণের সুদ প্রদান করা হয়েছে, কত টাকা প্রদান করা হয়েছে, ঋণের সুদ প্রদান করা হয়েছে অলরেডি হচ্ছে 5,000 টাকা। তাহলে আমাদের ঋণের বকেয়া সুদ হচ্ছে 3,000 টাকা। তাহলে ঋণের বকেয়া সুদ, কত টাকা, 3,000 টাকা। ওকে আচ্ছা ক নম্বরে শুধু ঋণের সুদ নির্ণয় করেছে, আমি ভেবেছিলাম মোট লাভ নির্ণয় করেছে। তাহলে তুমি চাইলে এই প্রথম অংশটা প্রথম কলামটা দরকার নাই, শুধু ঋণের সুদ নির্ণয় করতে বলছে, দুইটা ঘর করলেই এনাফ। ওকে তাহলে ঋণের সুদ হচ্ছে বকেয়া আছে 3,000 টাকা। ওকে আমরা এই অংশ কমপ্লিট করলাম। এরপরে দেখো ঋণ হচ্ছে দায়, ঋণের সুদ কি বলতো, দায়, এবং ঋণের সুদটা হচ্ছে একটি ব্যয় হিসাব। কেমন ব্যয়, এটি হচ্ছে একটি অপরিচালন ব্যয়। ঠিক আছে, ঋণের সুদটা হচ্ছে অপরিচালন ব্যয়, এবং যতটুকু বকেয়া থাকবে
যতটুকু কি থাকবে বকেয়া থাকবে, বকেয়া টুক হচ্ছে চলতি দায়, বকেয়া টুক কি অংশ বলতো চলতি দায়। আচ্ছা এরপর হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি কত টাকা 1,60,000 টাকা। তাহলে যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের কুঋণ খরচ নির্ণয় বা অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ের সময় লাগবে। এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা, এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। রেওয়া মিলে যা থাকে সেগুলো হচ্ছে পুরাতন। প্রাপ্য হিসাব হচ্ছে একটি চলতি সম্পদ। আচ্ছা এবার দেখি মণিহারি, মণিহারি হচ্ছে শুধু মণিহারি, শুধু মণিহারি বলা থাকলে সেটা চলতি সম্পদ। মণিহারির যে অংশ ব্যবহার হয়, ব্যবহৃত অংশ হচ্ছে ব্যবহৃত অংশ হচ্ছে খরচ এবং অব্যবহৃত অংশটা হচ্ছে চলতি সম্পদ। 20% বিনিয়োগ, বিনিয়োগ কি একটা, বিনিয়োগ হচ্ছে একটি দীর্ঘমেয়াদী সম্পদ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা হচ্ছে একটি স্থায়ী সম্পদ। এই বিনিয়োগের মধ্যে এটি হচ্ছে একটা রেওয়া মিল, এটি হচ্ছে একটা বলো রেওয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়, যেমন এই একটা ছিল রেওয়া মিলের মধ্যে, এগুলাকে কি বলবা গুপ্ত সমন্বয়। অর্থাৎ বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদটা হচ্ছে একটা আয় হিসাব, কেমন আয়, অপরিচালন আয়। এবং বিনিয়োগের সুদ আয়টা যদি বকেয়া থাকে, আয় বকেয়া থাকলে সেটা হবে চলতি সম্পদ। ওকে আচ্ছা তাহলে 80,000 টাকা, এর উপরে 20% হচ্ছে ইন্টারেস্ট, তাহলে কত হবে 8 দুগুণী 16,000 টাকা। তাহলে 16,000 টাকা হচ্ছে অপরিচালন আয়। এবং এই 16,000 টাকা যেহেতু রেওয়া মিলে কিছু বলা নাই আমি টাকা পেয়েছি কিনা, তাহলে টোটাল টাকাটাই কি আছে বকেয়া আছে। ওকে বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন হচ্ছে একটি কেমন হিসাব, এটি একটি পরিচালন ব্যয় হিসাব। তাহলে এই 10,000 টাকা হচ্ছে পরিচালন ব্যয়। সমন্বয় বিজ্ঞাপনের উদ্দেশ্যে 6,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ। আচ্ছা বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা মনে আছে তোমাদের? বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কি বলতো? এর জাবেদা হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট। মনে রাখবা ক্রয় কখন ক্রেডিট হয়, একটা সহজ কথা বলি। একটা প্রতিষ্ঠানে পণ্য আসে, আচ্ছা এটা ধরো একটা প্রতিষ্ঠান, এই একটা প্রতিষ্ঠান, আমরা প্রথমে প্রতিষ্ঠানে কি করি পণ্য ক্রয় করে আনি, দেন আমরা কি করি বিক্রি করি। তা আমাদের পণ্য ক্রয় করি, দেন হচ্ছে সেই পণ্যগুলা আমরা বিক্রি করি। তাহলে আমাদের মূল উদ্দেশ্য পণ্য চলে যাবে বিক্রয়ের মাধ্যমে, তাহলে পণ্যটা যাওয়ার মূল উদ্দেশ্য কি বিক্রয়ের মাধ্যমে। মনে রাখবা বিক্রয় ছাড়া, ধরো আমি মার্কারের ব্যবসা করি, সো মার্কার আমি প্রথমে ক্রয় করলাম দেন বিক্রি করলাম, তাহলে বিক্রি করলে আমার কাছ থেকে কি কমে যাবে। আমার প্রতিষ্ঠান 10টা মার্কার আছে, আমি একটা বিক্রি করলাম একটা কমে গেল, আর একটা বিক্রি করলাম কমে গেল। তাহলে প্রতিষ্ঠান থেকে পণ্য কমে গেলে, প্রতিষ্ঠান থেকে পণ্য কমে যাওয়ার নর্মাল সেন্স হচ্ছে বিক্রয়ের মাধ্যমে যাবে। কিন্তু বিক্রয় ছাড়া যদি অন্য কোনোভাবে এই পণ্য কমে যায় তাহলে ক্রয় ক্রেডিট করতে হয়। যেমন ধরো আগুনে বিনষ্ট 2টা পণ্য পুড়ে গেল, তো দেখো আমি এই কলমটা কি আগুনে পোড়ার জন্য কিনেছিলাম না, এইভাবে তো চলে যাবে না, যাওয়া উচিত ছিল বিক্রয়ের মাধ্যমে, এই পণ্যটা কমে যাওয়া উচিত ছিল। বিক্রয় ছাড়া অন্য কোনো ভাবে যদি পণ্য কমে যায় তাহলে ক্রয়কে ক্রেডিট করতে হয়। মালিক কর্তৃক 2টা পণ্য উত্তোলন করে নিয়ে গেল, এই জন্য তো আমি পণ্য ক্রয় করি নাই, সো মালিক পণ্য নিয়ে গেছে, তার মানে এখানেও ক্রয় কি হবে ক্রেডিট করতে হবে। তারপরে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, এইগুলাকে আমি বিনামূল্যে দেওয়ার জন্য আসলে আমি পণ্যগুলো ক্রয় করি নাই, তার মানে এই ক্ষেত্রে পণ্য কি হবে ক্রয় কি হবে ক্রেডিট হবে। তাহলে প্রতিষ্ঠান থেকে বিক্রয় ব্যতীত অন্যভাবে পণ্য কমে গেলে ক্রয়কে কি করতে হয় ক্রেডিট। দেখবে তোমার জাবেদা সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দেখো কার সাথে যোগ বিয়োগ হবে, সমন্বয় জাবেদা করলে অটোমেটিক তুমি বুঝে যাবা বিজ্ঞাপন একটি কেমন হিসাব, ব্যয় হিসাব। এখানে কোন পাশে আছে ডেবিট পাশে, তার মানে বিজ্ঞাপনের সাথে এটা যোগ করতে হবে। ক্রয় হচ্ছে একটি কি হিসাব, ব্যয় হিসাব। ব্যয় ডেবিট দ্বারা বাড়ে, ক্রেডিট দ্বারা কমে। এখানে কি ক্রয় ডেবিটে আছে না ক্রেডিটে আছে? ক্রেডিটে আছে। ক্রেডিটে থাকলে ব্যয় কি হয়ে যায় কমে যায়, তাহলে কমে যাবে মানে কি এখানে ক্রয় থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ কি কি করতে হবে, বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে এবং ক্রয়ের সাথে বিয়োগ করতে হবে। তাহলে ক্রয়ের সাথে 2টা দাগ হলো। আচ্ছা আচ্ছা এই কালারের এগুলা কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে, নীল কালার। আচ্ছা 2 নম্বর যন্ত্রপাতির উপরে 10%, যন্ত্রপাতির উপরে 10% কি ধরতে হবে, অবচয় ধরতে হবে। তাহলে যন্ত্রপাতি কোথায় আছে, যন্ত্রপাতির উপরে অবচয় ধার্য করতে হবে। এই যে যন্ত্রপাতি দাগ দিলাম এর সাথে কাজ আছে,
আচ্ছা, যন্ত্রপাতি কত টাকা? 1,60,000 টাকা। তাহলে যন্ত্রপাতি কত? 1,60,000 টাকা। তাহলে 1,60,000 টাকা 10% করলে কত হবে? 1,60,000 এর 10% করলে হবে বাৎসরিক অবচয় হচ্ছে 16,000। এই 16,000 হচ্ছে অবশ্যই একটি কি হিসাব? অবশ্যই অবলম্বনে একটি পরিচালন ব্যয়। তাহলে একটি পরিচালন ব্যয় যাবে, আবার সম্পত্তি থেকে এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকায় হ্রাস করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। টাকায় স্টার মার্ক দিয়ে রাখো, টাকায় স্টার মার্ক দিয়ে রাখো, টাকায়। ওকে, স্টার মার্ক দিয়ে রাখো যে টাকায়। আচ্ছা, স্টার মার্ক দিয়ে রাখো টাকায়। অন্তঃস্থয় যদি থাকে, বলো অন্তঃস্থয় যদি থাকে, এত টাকায় অনাদায়ী পাওনা সঞ্চয় এত টাকায় উন্নতি করো। ভালোভাবে নোট করে নাও, অন্তঃস্থয় থাকলে আর কোনো যোগ বিয়োগ হবে না, ওইটাই হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আবারও বলি, অন্তঃস্থয় টাকায়, এত টাকায় উন্নতি করো, এত টাকায় বৃদ্ধি করো, এত টাকায় করো। অন্তঃস্থয় থাকলে, বল অন্তঃস্থয় থাকলে যোগ বিয়োগ হ্রাস বৃদ্ধি আর কিচ্ছু করা লাগবে না। তাহলে এই 6,000 টাকাই হবে কি বলতো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই 6,000 অন্তঃস্থয় থাকলে হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ কিচ্ছু করা লাগবে না। অন্তঃস্থয় থাকলে ওইটাই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করতে হয়? প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে। সো প্রাপ্য হিসাব আছে, এই যে আছে, প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে এবং এই অনাদায়ী পাওনার সাথে এগুলা কি যোগ বিয়োগ করতে হবে। সমাপনী মজুত পণ্যের মূল্য মূল্যায়ন করেছে 50,000 টাকা, যার মধ্যে 2,000 টাকা অব্যবহৃত মণিহারি আছে। তাহলে সমাপনী মজুত পণ্য কত টাকা? 50,000। এর মধ্যে 2,000 টাকা আবার কি করেছে? অব্যবহৃত মণিহারি। সো অব্যবহৃত মণিহারি, দেখো সমাপনী মজুত পণ্য এটা মণিহারির মধ্যে থাকার কথা না, তাহলে আমার ভুলে কি হয়েছে? সমাপনী মজুদের মধ্যে আছে। মণিহারি থাকা উচিত ছিল কার সাথে? এর সাথে, মণিহারির সাথে, কিন্তু ভুলে মণিহারিটা আমার মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখান থেকে সমাপনী মজুত পণ্য থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্যের সাথে কাজ আছে। আর এই 2,000 টাকা হচ্ছে অব্যবহৃত মণিহারি। তাহলে মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর অব্যবহৃত মণিহারি একটি কেমন হিসাব? চলতি সম্পদ। এটা আবার চলতি সম্পদে যাবে। তো এই 2,000 টাকা আবার কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের ওয়ার্কিং শুরু করি। খ নম্বরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। কি করতে বলেছে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আর গ নম্বরে বলেছে হচ্ছে নিট লাভ, অর্থাৎ পুরো আয় বিবরণীটাই নির্ণয় করতে বলেছে। সো এখান থেকে আমাদের এই গ নম্বরে বের করতে হবে নিট লাভ, আর খ নম্বরে কি বের করতে হবে? খ নম্বর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। ওকে, আচ্ছা। এবং মোট মুনাফা 60,000 টাকা। মোট মুনাফা কত দেয়া আছে? 60,000 টাকা। তাহলে গ নম্বরে যখন আমরা নিট মুনাফা বের করব, তখন মোট লাভ অঙ্কে বলে দিছে। মোট লাভ প্রশ্নে প্রদত্ত কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা। 60,000 টাকা হচ্ছে অঙ্কে বলা আছে। ওকে, এবার আমাদের অঙ্ক শুরু করি। বলো প্রারম্ভিক মজুত পণ্য, এটি হচ্ছে একটি কি হিসাব? ব্যয় হিসাব। এটা কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। কত টাকা? 60,000 টাকা। তাহলে খ নম্বরে প্রারম্ভিক মজুত 60,000 টাকা, 2 নম্বর ঘরে। ওকে, এরপরের কাজ গেল। ওকে, ডান। পণ্য ক্রয় কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যাবে। পণ্য ক্রয় কত আছে? 1.5 লক্ষ টাকা। পণ্য ক্রয়ের সাথে কয়টা দাগ আছে? 2টা দাগ আছে। পণ্য ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে 4,000 টাকা এবং আর একটা সমন্বয় কাজ আছে। তাহলে 1.5 লাখ আর 4,000, 1.5 লাখ আর হচ্ছে 4,000। আচ্ছা, এখন বলো ক্রয় কেন 1 নাম্বার ঘরে লিখলাম? কারণ ক্রয়ের সাথে দাগ আছে। যদি ক্রয়ের সাথে দাগ না থাকে তাহলে আমরা 2 নাম্বার ঘরে লিখতাম। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 50 থেকে 4 বাদ দিলে কত হবে?
46,000 টাকা। এই 4,000 টাকা কি বাবদ বাদ দিলাম? ক্রয় ফেরত। ওকে, এরপর এর সাথে আরেকটা সমন্বয় আছে। সমন্বয়ে কি বলা ছিল? আমরা একটু সমন্বয় চেক করব। সমন্বয় বলা ছিল বিজ্ঞাপনের উদ্দেশ্যে 6,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে এবং ক্রয়ের সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 6,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা? 6,000 টাকা। তাহলে 1,46,000 থেকে 6,000 বাদ দিলে 1,40,000 টাকা। 1,40,000 টাকা। ওকে, আমাদের ক্রয় কাজ শেষ। এরপরে বিক্রয় যাবে কোথায়? বিক্রয় এখানে আমাদের লাগবে না। কেন? কারণ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। মোট লাভ অঙ্কে দেয়াই আছে। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান কি পাওয়া যায়? মোট লাভ। সো অঙ্কে মোট লাভ দেয়াই আছে। সো এটা আমার আর কোনো দরকার নাই, এখানে আর আমাদের লাগবে না। পণ্য ফেরতের কাজ ওকে। পণ্য আনয়ন খরচ হচ্ছে কত টাকা? পণ্য আনয়ন খরচ হচ্ছে 40,000 টাকা। সো পণ্য আনয়ন খরচ হচ্ছে 40,000 টাকা। পণ্য আনয়ন খরচ মানে হচ্ছে ক্রয় পরিবহন। পণ্য আনয়ন খরচ মানে হচ্ছে ক্রয় পরিবহন, 40,000 টাকা। 40,000 টাকা। ওকে গেল পণ্য আনয়ন খরচ। রেয়ামিলের কাজ একবার। ঋণপত্রের সুদ হচ্ছে একটি পরিচালন ব্যয়। ঋণপত্রের সুদ কত টাকা? 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা। এটা আমাদের যাবে গ নম্বরে। মোট লাভ থেকে বাদ পরিচালন ব্যয়। গ নম্বরে আমাদের পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। এখন পরিচালন ব্যয়ের মধ্যে কি? পরিচালন ব্যয় বাদ দিয়ে যোগ অপরিচালন আয়, অপরিচালন ব্যয় যোগ অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়, জায়গা লাগবে বেশি, যোগ অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয় কি করব? বিয়োগ করব। সো এই অপরিচালন ব্যয়ের মধ্যে কি হবে? ঋণের কি? সুদ। তাহলে ঋণের সুদ কত টাকা ছিল? এই যে আমরা ঋণের সুদ ক্যালকুলেশন ক নম্বরে করেছিলাম। দেখো, ঋণের অ্যাকচুয়ালি সুদ কত টাকা? ঋণের মোট সুদ হচ্ছে পার্সেন্টেজ করার পর যেটা বের হবে, এটা হচ্ছে মোট সুদ এবং এটা হচ্ছে অপরিচালন ব্যয়, যে আমরা লিখেছিলাম। এই 8,000 টাকা হচ্ছে অপরিচালন ব্যয়। তাহলে আমাদের অপরিচালন ব্যয়ের মধ্যে কত টাকা যাবে? 8,000। 5,000 যোগ 3,000, 5,000 টাকা অলরেডি পেইড করেছি যেটা রেয়ামিলের ছিল, যোগ 3,000 টাকা বকেয়া। তাহলে আমরা এইভাবে লিখতে পারি চাইলে, ঋণের সুদ 5,000 যোগ 3,000, অর্থাৎ 5,000 টাকা পেড করেছি, 3,000 টাকা বকেয়া আছে। তাহলে 5,000 যোগ 3,000 8,000 টাকা। 8,000 টাকা। ওকে, তাহলে ঋণপত্রের সুদ আমরা লিখলাম। এরপরে বিজ্ঞাপন খরচ একটি পরিচালন ব্যয় কত টাকা? 20,000 টাকা। বিজ্ঞাপন 20,000 টাকা। বিজ্ঞাপনের সাথে দাগ আছে, তাই 1 নাম্বার কলামে 20,000। এর সাথে বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা ছিল? বিনামূল্যে পণ্য বিতরণ দেখো 6,000 টাকা ছিল। বিনামূল্যে পণ্য বিতরণ ছিল কত টাকা? বিনামূল্যে পণ্য বিতরণ ছিল হচ্ছে 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকা বিজ্ঞাপনের সাথে কি হবে? যোগ হবে। তাহলে এই হলো 26,000 টাকা। তাহলে দেখো, আমাদের বিজ্ঞাপন খরচ এর সাথে দাগ ছিল, কাজ করলাম। অনাদায়ী পাওনা পরিচালন ব্যয় যাবে, এটার সাথে কাজ আছে। অনাদায়ী পাওনা কত টাকা দেখো তো? অনাদায়ী পাওনা হচ্ছে 10,000। অনাদায়ী পাওনা কত? 10,000। সো অনাদায়ী পাওনা হচ্ছে 10,000 টাকা, আর অনাদায়ী পাওনা সঞ্চিত হচ্ছে 8,000 টাকা। তো অনাদায়ী পাওনার সাথে দাগ আছে। অনাদায়ী পাওনা হচ্ছে, আমরা 10,000 8,000। আচ্ছা, অনাদায়ী পাওনা 10,000, এর সাথে কাজ আছে 10,000।
যোগ নতুন নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কি আছে? নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। দেখো তো সমন্বয় আছে কিনা? সমন্বয় নতুন অনাদায়ী পাওনা নাই, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। নতুন অনাদায়ী পাওনা কি আছে? সঞ্চিতি। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা নাই, সঞ্চিতি আছে। মাইনাস পুরাতন। পুরাতন সবগুলাই যোগ হয়, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সবগুলাই যোগ হয়, শুধু রেয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিতে বিয়োগ যায়। সো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এখন যেটা যেটা আছে মান বসাই, একটা বসালাম নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির অবস্থান সবসময় কোথায় থাকবে? এর অবস্থান সবসময় থাকবে রেয়া মিলে। অন্তঃস্থয় থাকলে কি বলেছিলাম? অন্তঃস্থয় থাকলে কোনো যোগ বিয়োগ হবে না, ওইটাই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? ৬০০০ টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এখানে হচ্ছে ৬০০০ টাকা। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর অবস্থান কোথায় থাকবে? এর অবস্থা থাকবে রেয়া মিলে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা আছে? ৮০০০ টাকা। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? ৮০০০ টাকা। তাহলে ১০ আর ৬ ১৬, ১৬ থেকে ৮ বিয়োগ করলে কত হবে? ৮০০০ টাকা। তাহলে অনাদায়ী পাওনা খরচ হচ্ছে কত টাকা? ৮০০০ টাকা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে দেখো শেয়ার মূলধন কত টাকা? শেয়ার মূলধন কত? এত টাকা। শেয়ার মূলধন কার অংশ? মালিকানা সত্ত্বের অংশ। তো আমাদের তো এখানে মালিকানা সত্ত্ব করতে বলে নাই, সুতরাং এটি আমাদের যাবে না, বাদ। এরপরে আসি 10% ঋণপত্র। তাহলে 10% ঋণপত্র এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে দায় আমাদের বের করতে হবে না, এটার কাজ আমাদের লাগবে না। এটা অপরিচালন ব্যয় যাবে, হ্যাঁ এটা আমরা লিখেছি। তারপর চলতি দায় যাবে, দায় আমাদের নির্ণয় করতে বলে নাই। অর্থাৎ ঋণ হচ্ছে দায়, এটা যাবে না, দায় নির্ণয় করতে বলে নাই। ঋণের সুদটা হচ্ছে ব্যয়, সেটা আমরা অপরিচালন ব্যয় লিখেছি। আর ঋণের সুদ যতটুকু বকেয়া থাকবে, প্রদেয় ৩০০০ টাকা ছিল, সেটা চলতি দায়ে যাবে। চলতি দায় এখানে নির্ণয় করতে বলে নাই, দ্যাটস ওয়াই এটা লাগবে না। তাহলে এই কাজ ডান। যন্ত্রপাতি কত টাকা? ১,৬০,০০০ টাকা। যন্ত্রপাতি কোথায় যায়? স্থায়ী সম্পত্তিতে যায়। তো এখানে স্থায়ী সম্পত্তি নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটি যাবে না, এটিও বাদ। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কাজ অলরেডি করেছি। প্রাপ্য হিসাব চলতি সম্পত্তিতে যায়, সো এখানে সম্পত্তি নির্ণয় করতে বলে নাই, দ্যাটস ওয়াই এটি লাগবে না। তাহলে আমাদের আমি লোকে এবার পরে দেখি মণিহারি। মণিহারি যতটুকু ব্যবহার করেছে সেটা হচ্ছে খরচ। তাহলে দেখো মণিহারি হচ্ছে শুধু মণিহারি, দেখো শুধু মণিহারি যতটুকু ব্যবহার করবে সেটা হচ্ছে খরচ। এখন দেখো শুধু মণিহারি বলা আছে, তাহলে অব্যবহৃত মণিহারি। আচ্ছা, এখানে দেখো মণিহারি ব্যবহৃত অংশ, অব্যবহৃত অংশ। ব্যবহৃত অংশটা সবসময় খরচ, অব্যবহৃত অংশটা কি বলতো? অব্যবহৃত অংশটা চলতি সম্পদ। যেমন খাতা, কলম, পেন্সিল, তুমি এইগুলা ৫,০০০ টাকার কিনলা, এর মধ্যে ৩,০০০ টাকা ব্যবহার করলা, এই ৩,০০০ হচ্ছে খরচ, ২,০০০ টাকা অব্যবহৃত আছে, এইটা হচ্ছে চলতি সম্পদ। তাহলে অঙ্কে বলছে কি অব্যবহৃত মণিহারি কত টাকা ছিল? ২,০০০ টাকা। তাহলে মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি কি করতে হয়? বাদ দিতে হয়। ওকে, আচ্ছা তাহলে শুধু মণিহারি। আচ্ছা, শুধু মণিহারি এইভাবে প্রশ্নে বলা থাকলে, ব্যবহৃত নাকি অব্যবহৃত কিছুই বলা না থাকলে, এটি পরিচালন ব্যয় লিখতে হবে। বলো এটি কোথায় লিখতে হবে? পরিচালন ব্যয় লিখতে হবে। আচ্ছা, তাহলে মণিহারি থেকে তাহলে অব্যবহৃত মণিহারি কত? ২,০০০। তাহলে ৫ এখানে ছিল কত? ৭,০০০। ৭,০০০ থেকে এই ২,০০০ টাকা বাদ দিলে, ৭,০০০ থেকে এই ২,০০০ টাকা বাদ দিলে ৫,০০০ টাকা হচ্ছে মণিহারি খরচ। তাহলে মণিহারি কত টাকা? ৭,০০০ টাকা ছিল, যার মধ্যে অব্যবহৃত মণিহারি ছিল কত টাকা? ২,০০০ টাকা। তাহলে মণিহারি খরচ হচ্ছে কত টাকা? ৫,০০০ টাকা। সো মণিহারি খরচ হচ্ছে ৫,০০০ টাকা। ২০% বিনিয়োগ। বিনিয়োগ কত টাকা? ৮০,০০০ টাকা। এর ২০% করলে কত হবে? ১৬,০০০ টাকা। তাহলে বিনিয়োগের সুদ ৮০,০০০ টাকা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখানে আমাদের সম্পত্তি নির্ণয় করতে বলে নাই, দ্যাটস ওয়াই দীর্ঘমেয়াদী বিনিয়োগ যাবে না। তাহলে বিনিয়োগের সুদ কত টাকা? ১৬,০০০। এটা হচ্ছে একটি অপরিচালন আয়ের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে অপরিচালন আয় কোথায়? অপরিচালন আয় এই যেখানে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কত টাকা? ১৬,০০০ টাকা। আচ্ছা, ১৬,০০০ টাকা। এখানে আমরা তৃতীয় ঘরে আমি চাইলে সরাসরি লিখতে পারতাম, এখানে বিনিয়োগের সুদ আর অপরিচালন আয়ের কিছু নাই, আমি চাইলে এখানে ১৬,০০০ লিখতে পারি। এবং অপরিচালন ব্যয়ের মধ্যেও কি? অপরিচালন ব্যয়ের মধ্যেও আর কিছু নাই, তাহলে এখানে আমরা ৮,০০০ টাকা লিখতে পারি, এটা অপরিচালন ব্যয়।
তাহলে বিনিয়োগ গেল বহি পরিবহন। বহি পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহন, এটা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কত? 10,000 টাকা। সো পরিচালন ব্যয় বহি পরিবহন, বহি পরিবহন, বহি পরিবহন 10,000 টাকা। 2 নাম্বার ঘর আমি লিখবো, 2 নাম্বার ঘরে। তাহলে বহি পরিবহন 10,000 টাকা হচ্ছে পরিচালন ব্যয়। এরপরে দেখি আমাদের সমন্বয়গুলো চেক করি। বিজ্ঞাপন আমরা লিখেছি, বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপনের সাথে যোগ, ক্রয়ের সাথে বিয়োগ, এটি আমরা কাজ করেছি। যন্ত্রপাতির অবচয়, হ্যাঁ আমাদের অবচয় ধরি নাই, অবচয়টা পরিচালন ব্যয়। তাহলে যন্ত্রপাতির অবচয় কত পার্সেন্ট? 5%। যন্ত্রপাতি ছিল কত? যন্ত্রপাতি ছিল হচ্ছে, যন্ত্রপাতি 60,000 ছিল, 10% করলে হবে 16,000, কিন্তু আমাদের আছে 5%, তাহলে 5% কত হবে? 10% 16,000 হলে 5% হবে 8,000 টাকা। তাহলে যন্ত্রপাতির অবচয় হচ্ছে, যন্ত্রপাতি কত? 5%, তাহলে 5% কত হবে? এই 5% হচ্ছে 8,000, তাহলে 8,000 হচ্ছে পরিচালন ব্যয় যাবে। যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয় কত টাকা? 8,000 টাকা। যন্ত্রপাতির অবচয় হচ্ছে 8,000 টাকা। ওকে। 3 নম্বর অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা যোগ বিয়োগ করেছি, পরিচালন ব্যয় লিখেছি। সমাপনী মজুত পণ্য কোথায় যাবে? চলতি সম্পদ। তো সম্পত্তি আমাদের নির্ণয় করতে বলে নাই, তো এই অংশ এটা আমার দরকার নাই। 2,000 টাকা হচ্ছে অব্যবহৃত মনিহারি। অব্যবহৃত মনিহারি কাজ কি? মনিহারি থেকে বিয়োগ করা। সো এটা আমরা লিখেছি। আর তাহলে আমাদের সব কাজ ওকে। এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন করব। আচ্ছা, খ নাম্বার বিশদ আয় বিবরণী আংশিক। প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় এবং কৃত পণ্যের ব্যয় এত টাকা। আচ্ছা, তো এখানে আমাদের সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কোথায় যায়? রেওয়া মিলে সমন্বয় সমাপনী মজুত পণ্য। বলো সমাপনী মজুত পণ্য কোথায় যাবে? একবার চলতি সম্পত্তি যাবে আর একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। তাহলে সমাপনী মজুত পণ্য কত? 50,000, সেখান থেকে 2,000 বাদ দিতে হবে, তাহলে কত টাকা হবে? 48,000 টাকা হবে। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় লিখতে হবে সমাপনী মজুত কত টাকা? 50,000, যার মধ্যে থেকে 2,000 টাকা আবার অব্যবহৃত মনিহারি, তাহলে সমাপনী মজুত পণ্য কত? 48,000 টাকা। 2,000 টাকা হচ্ছে এটা থেকে, এখানে লিখলাম বাদ ধরো, আর এখানে লিখলাম অব্যবহৃত মনিহারি, অব্যবহৃত মনিহারি বাদ দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, আর প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় এটা, পণ্য আনয়ন খরচ এটা। তাহলে বিক্রয়যোগ্য, এই তিনটা যোগ করলে বের হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে এখানে 2,40,000, 2,40,000 টাকা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় লিখতেও পারো, চাইলে নাও লিখতে পারো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? এত টাকা। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য যদি বিয়োগ করো, তাহলে আমাদের কি বের হবে? আমাদের কি বের করতে বলছিল? বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় কত? 2,40,000 থেকে 40 বাদ দিলে 2,00,000, আর 2,00,000 থেকে হচ্ছে 8,000 বাদ দিলে 1,92,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রিত পণ্যের ব্যয় 1,92,000 টাকা। তো 1,92,000 টাকা। এবার হচ্ছে গ নাম্বার হচ্ছে কি বের করতে বলছে? নিট লাভ। সো মোট লাভ কত টাকা? এত টাকা। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। সো টোটাল পরিচালন ব্যয় কত টাকা? এই পর্যন্ত টোটাল পরিচালন ব্যয়। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে টোটাল পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় এটা কত? 26,000 যোগ 8,000, 8 5 13, 13 আর 10 কত? 23 যোগ 8। টোটাল পরিচালন ব্যয় হচ্ছে 57,000 টাকা। তাহলে 60,000 থেকে 57,000 টাকা বিয়োগ করলে 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে কি বলতো? এই 3,000 টাকা হচ্ছে পরিচালন মুনাফা। মোট লাভ থেকে সকল পরিচালন ব্যয় বাদ দিলে সেটাকে বলে পরিচালন মুনাফা। সো পরিচালন মুনাফা কত টাকা? 3,000।
এর সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয়টা হচ্ছে বিয়োগ। 3000 যোগ অপরিচালন আয় 16000 মাইনাস অপরিচালন ব্যয়। সো 11000 টাকা হচ্ছে আমাদের 11000 টাকা কি বলো নিট মুনাফা। 11000 টাকা হচ্ছে নিট মুনাফা। সো 11000 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা। ধন্যবাদ সবাইকে যারা ক্লাসগুলো সব মনোযোগ সহকারে করছি আমরা। তো ইনশাল্লাহ আমাদের শেষ মুহূর্তে যদি আমার ক্লাসগুলো ঠিক মতো করো, ইনশাল্লাহ বাসায় বসে তুমি তোমার সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। যারা গ্রামগঞ্জে থাকে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে যদি তারা শিখতে পারে, অনেক সময় তারা কি হয় না ভালো শিক্ষকের সান্নিধ্য পায় না। সো গ্রামে যারা কলেজে থাকে তারা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়, এটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি। তো সবাই আমার জন্য দোয়া করবে, ভালো থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওগুলো আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।